ওইটা মিনিমাইজ করে দিই দেখি, এই ভলিউমটা মিনিমাইজ করে দিই। এবার আমরা মার্টনের ফাংশনালিজম নিয়ে আরো কিছু আলোচনা করব। ম্যানিফেস্ট অ্যান্ড লেটেন্ট ফাংশনস। মার্টন ফ্রয়েডের কাছ থেকে এই টার্মগুলো নেন, ম্যানিফেস্ট অ্যান্ড লেটেন্ট ফাংশনস। ম্যানিফেস্ট ফাংশন বলতে মার্টন বোঝেন যেটা দৃশ্যমান, অবজেক্টিভ কনসিকুয়েন্সেস ফর এ স্পেসিফাইড ইউনিট, পার্সন, সাবগ্রুপ, social and cultural system which contribute to adjustment or adaptation or so intended. অর্থাৎ ম্যানিফেস্ট ফাংশন হচ্ছে যে কাজগুলো, যেগুলো কোনো একটা বিশেষ সামাজিক এককে কোনো একটা অবদান রাখে। যেমন কোনো স্কুলের ম্যানিফেস্ট ফাংশন হচ্ছে বাচ্চাদের শিক্ষাদান করা। লেটেন্ট ফাংশন হচ্ছে, মার্টন বলছেন, the unintended or unrecognized consequences of the same order. Unintended or unrecognized consequences of the same order. অর্থাৎ ম্যানিফেস্ট ফাংশনের সঙ্গে তফাৎ আছে। তফাৎটা কি? যে ম্যানিফেস্ট ফাংশনের এটা দৃশ্যমান এবং এটার তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। লেটেন্ট ফাংশনের কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য নেই, স্বীকৃতিও নেই, কিন্তু তবু সে কাজগুলো হয়। যেমন একটা স্কুলের লেটেন্ট ফাংশন হচ্ছে যে সমাজে যে কালচারাল নর্মস গুলো আছে, সাংস্কৃতিক যে নিয়ম কানুন গুলো আছে, সেইগুলোকে, সেই সাংস্কৃতিক নিয়ম কানুন গুলোকে শিশুদের মধ্যে, মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে লেটেন্ট ফাংশন। এখানে কিন্তু স্কুলের টিচার বা স্কুলের হেডমাস্টার তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছেন না, কিন্তু তবুও পাঠ্যপুস্তক, সামাজিক রীতিনীতির মাধ্যমে বাচ্চারা এই সাংস্কৃতিক নিয়মকানুনগুলো বা সামাজিক নিয়মকানুনগুলো এগুলো শিখে যাচ্ছে। এবার আমরা মার্টনের প্রোটোকল অফ ফাংশনাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। প্রোটোকল অফ ফাংশনাল অ্যানালিসিস পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে কি, যে কোন একজন ব্যক্তির বা গোষ্ঠীর কাজের বর্ণনা। যেমন ধরো গ্রামে যদি চাষিদের নিয়ে কাজ করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে চাষাবাদের একটা বর্ণনা দেয়। চাষিদের নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে চাষিরা কি করছে, তাদের কাজ কি, তার একটা বর্ণনার দরকার। এছাড়া অধিকন্তু আরো কিছু আমাদের
করতে হবে। এক হচ্ছে যে indicate the principal alternatives that are excluded by a particular pattern. Principal alternatives অর্থাৎ মুখ্য যে বিকল্পগুলো, যেটা কোনো কাজের কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন অর্থাৎ কোনো একটা বিশেষ কাজের থেকে যেটা বাদ যাবে। যেমন ধরো আমরা কৃষিকাজ নিয়ে যদি আলোচনা করি তাহলে অবশ্যই আমরা শিল্পকর্ম নিয়ে আলোচনা করব না। কাজ তো অনেক রকম হতে পারে, কৃষিকাজ হতে পারে, ব্যবসার কাজ হতে পারে, কারখানার কাজ হতে পারে। তো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না, সেগুলোকে আমরা বাদ দেব। তারপরে হলো assessment of meaning or mental or emotional significance for group description of patterns offers insights on motives behind the activities of individuals and throw light on manifest functions. গোষ্ঠীর ক্ষেত্রে সে কাজের অর্থটা কি, এতে মানুষের যে উদ্দেশ্য, প্রেরণা, কাজের কাজের পেছনে যে প্রেরণা আছে সেগুলোকে আমাদের আমাদের সেগুলো আমাদের দেখানোর দরকার এবং তাই থেকেই কিন্তু আমরা ম্যানিফেস্ট ফাংশনটা দেখাতে পারবো। ৩ নম্বর, analysis of motives behind conformity or deviation among participants. Assessment of psychological needs served or not served can be made. Conformity or deviation, motives. কোন একটা সামাজিক নিয়ম কানুন মানার পেছনে কি প্রেরণা রয়েছে বা সেটা ভাঙার পেছনেই বা কি প্রেরণা রয়েছে। এই যে আজকে করোনা করোনার আবহে কতগুলো নিয়ম তৈরি হয়ে গেছে, যেমন বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে। তো যদি লোককে জিজ্ঞেস করো যে কেন আপনি মাস্ক পরলেন, তাহলে তার কাছ থেকে মোটিভটা পাওয়া যাবে যে কেন মাস্ক পরলেন, উদ্দেশ্যটা কি। সে তোমরা বলবে যে কেন মাস্ক পরতে হয়, হয় বলবে যে এটা সরকারের নিয়ম মানতে হবে, নইলে বলবে মাস্ক না পরলে আমার অসুখ করবে, বা ডিভিয়েশন, কনফর্মিটি অর ডিভিয়েশন। অনেকে মাস্ক পরছে না, কেন পরছে না তাদেরকে জিজ্ঞেস করার দরকার যে আপনারা মাস্ক পরছেন না কেন, আপনারা কেন নিয়ম ভাঙছেন। তো এখানেও নিশ্চয়ই একটা কারণ থাকবে, হয় বলবে ভুলে গেছি, না বলে ছাড়ুন তো মশাই, সবাই পড়ছে তো কি হয়েছে। অ্যাসেসমেন্ট অফ সাইকোলজিক্যাল নিডস সার্ভড অর নট সার্ভড, কোনো মানসিক প্রয়োজন মিটছে কি মাস্ক পরাতে বা মিটছে না। ৪ নম্বর হলো প্যাটার্নস অফ রেগুলারিটিজ নট রিকগনাইজড বাই পার্টিসিপেন্টস appear to have consequences for individuals involved.
patterns of regularities not recognized by participants. যারা যেসব কাজ হচ্ছে তার মধ্যে অনেক কিছুই হচ্ছে যেগুলো সাধারণ যে যারা যারা অংশগ্রহণ করছে সেই কাজের মধ্যে তারা সেটা স্বীকার করছে না, অথচ সেটা কিন্তু ব্যক্তির ওপর তার একটা ফল পড়ছে। এইভাবে আমরা লেটেন্ট ফাংশনের বিশ্লেষণ করতে পারবো। তো এইভাবে এই যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা নেট ব্যালেন্স অফ কনসিকুয়েন্সেস অফ ফাংশনাল আইটেমস আমরা পাবো, অর্থাৎ এটা স্থিতিশীলতা, ব্যালেন্সটা কিরকম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে নেট ব্যালেন্স অফ ফাংশনস, মার্টন দুটো স্তরে করেছিলেন, এটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচারাল লেভেল আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। এর একটা এম্পিরিক্যাল পার্ট আছে, এর ফলে কি হচ্ছে এম্পিরিক্যালি এস্টাবলিশড নিডস অফ সোশ্যাল কনটেক্সট। স্ট্রাকচারাল লেভেল এম্পিরিক্যাল পার্ট, এর ফলটা কি হচ্ছে যে সামাজিক একটা এম্পিরিক্যাল নিডস সেটা তৈরি হচ্ছে। সাইকোলজিক্যাল লেভেলে একটা এখানে স্পেসিফিক এম্পিরিক্যাল পার্ট কথা বলা হচ্ছে। এম্পিরিক্যাল পার্টটা কি বাস্তব, যেটা সামাজিক বাস্তব যেটা, এর ফলে কিছু সামাজিক প্রয়োজন মিটছে। আবার অন্যদিকে মানসিক দিক থেকে আমরা দেখছি যে মানুষের কাছে অর্থবহ, মিনিং অফ টু ইন্ডিভিজুয়ালস, মিনিংটা কি, মিটিগেট এর ফলে মানসিক প্রয়োজন যেটা মিটছে। একদিকে আমরা দেখছি সামাজিক প্রয়োজন মিটছে, এম্পিরিক্যাল এস্টাবলিশড নিডস অফ সোশ্যাল কন্টেক্ট। অন্যদিকে সাইকোলজিক্যাল নিডস, মানসিক যে প্রয়োজন সেটা মিটছে। এই দুটো যখন মিটছে তখন আমরা দেখছি নেট ব্যালেন্স অফ কনসিকুয়েন্সেস হচ্ছে। অর্থাৎ মানসিক দিকটাও আমি দুটো স্তরে, মানসিক সামাজিক দিকের প্রয়োজনটা কি মিটছে, মানসিক প্রয়োজনটা কি মিটছে, তার মধ্যে যে একটা ব্যালেন্স, তার মধ্যে একটা স্থিতিশীলতা, সেটাই হচ্ছে নেট ব্যালেন্স অফ কনসিকুয়েন্সেস অফ অ্যান আইটেম। তাহলে প্রোটোকল অফ ফাংশনাল অ্যানালাইসিস আমরা কি দেখছি, তার ফলটা কি হচ্ছে। এখানে বলছে যে শুধুমাত্র এম্পিরিক্যাল ইউনিটস, অর্থাৎ যেটা বাহ্যিক দৃশ্যমান তথ্য ভিত্তিক, তাই বিশ্লেষণ করতে হবে। কোন অংশটা আছে এবং তার সামাজিক প্রেক্ষাপট কি সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে। এবং বলছে যে এম্পিরিক্যালি এস্টাবলিশ সার্ভাইভাল রিকুইজিটস, বাস্তবে এটা বাঁচার যে প্রয়োজন সেটাকে পরিষ্কারভাবে এম্পিরিক্যালি বাস্তবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার অর্থ সাইকোলজিক্যাল, মানসিক যে কি অর্থ, যেটা সার্ভড অর নট সার্ভড সেটা দেখতে হবে।
এবার আমরা মার্টনের প্রোটোকল অফ ফাংশনাল অ্যানালিসিস এর একটা উদাহরণ দেব, পলিটিক্যাল মেশিনস ইন আমেরিকা বলে মার্টনেরই একটি লেখা, তার মাধ্যমে। মূল প্রশ্নটা কি, যে পলিটিক্যাল মেশিনস কিভাবে কাজ করে। পলিটিক্যাল মেশিনস, এই তো কদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল। ওখানে দুটো দল রয়েছে, মূল দুটো দল রয়েছে, এক হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে ডেমোক্র্যাট। মার্টন এই দলগুলোকে তিনি দল বলছেন না, এদেরকে তিনি পলিটিক্যাল মেশিন বলছেন, রাজনৈতিক মেশিন। অর্থাৎ এই দলগুলো ওনার মতে মেশিনের মতন কাজ করে। তো সাধারণত মানুষ কি আশা করে এই পলিটিক্যাল মেশিনস এর কাছ থেকে? পজিটিভ ফাংশন। Political machines are ordinarily expected to perform positive functions. ইতিবাচক কাজ করবে, এটাই মানুষ আশা করে। কেন এলো? Why? Emergence in the structural context of decentralization of power. গণতন্ত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রেই, এই বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেই কিন্তু পলিটিক্যাল মেশিনস এর আবির্ভাব। পলিটিক্যাল মেশিনস এর কাজ কি? ফাংশন বলছে পলিটিক্যাল মেশিনস মিট আনফুলফিলড নিডস অফ দ্য পপুলেশন। আনফুলফিলড নিডস অফ দ্য পপুলেশনটা কি? জনগণের যে প্রয়োজন, যেটা মিটানো হয় না, অর্থাৎ রাষ্ট্র বা সমাজ যে প্রয়োজনগুলো মেটায় না, সেই প্রয়োজনগুলো পলিটিক্যাল মেশিন মিটিয়ে দিচ্ছে। কিরকম? বলছে ফর দ্য ডিপ্রাইভড, যাদের যাদের যারা গরিব বা বঞ্চিত, ফুড বাস্কেটস অ্যান্ড জবস, অর্থাৎ খাদ্য এবং রোজগারের ব্যবস্থা। হেল্পিং দ্য ব্রাইট পোর বয় টু পলিটিক্যাল স্কলারশিপ ইন লোকাল কলেজ, শিক্ষার ব্যাপারে সাহায্য করা। গরিব অথচ মেধাবী ছাত্র, তাকে স্কলারশিপ দিয়ে একটা লোকাল কলেজে পড়ার সাহায্য করা। মার্টন নিজেই কিন্তু একজন অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। লুকিং আফটার দ্য বিরিভড, যাদের বাড়িতে কারোর মৃত্যু হয়েছে, তাদের বুঝতেই পারছো তাদের মানসিক অবস্থা কি। অনেক সময় তাদেরকে পাশে কেউ থাকে না, এই সময় রাজনৈতিক দলগুলি তাদেরকে সাহায্য করে। এটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম যারা বঞ্চিত, তাদের জন্য। এছাড়া সমাজের অন্য স্তরের জন্য কিন্তু পলিটিক্যাল মেশিনস কাজ করে। এখনো পলিটিক্যাল রেগুলেশন অফ আনব্রাইডেলড কম্পিটিশন এবং কর্পোরেশনস। আমরা জানি যে ধনতন্ত্রে বড় বড় কোম্পানির মধ্যে নিরলস প্রতিযোগিতা চলে। যেমন ধরো কোকা কোলা আর পেপসি,
কে কতটা বাজার দখল করতে পারবে তা নিয়ে অহোরাত্র প্রতিযোগিতা চলে। কিভাবে কিভাবে মানুষকে তাদের দিকে আনা যায়। কিন্তু এই প্রতিযোগিতাটা যদি মাত্রা ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সমাজের বিপদ। তাই রাজনৈতিক যে মেশিন তারা লাগাম ছাড়া প্রতিযোগিতার নিয়ন্ত্রণ করে। Organize and rationalize illegal enterprises. সব জায়গাতেই অনেক অবৈধ কাজ হয়, সব দেশেই, এবং আমেরিকা তার ব্যতিক্রম নয়। বরং আমেরিকান মাফিয়া ইটালিয়ান মাফিয়াদের সঙ্গে পাল্লা দেয়। তো এই যে অবৈধ বিশাল একটা অবৈধ কার্যকলাপের একটা মানে সমাজে একটা অবৈধ কার্যকলাপের একটা অঞ্চল রয়েছে, তো সেগুলোকে সংগঠিত করে এবং সেগুলোকে রেশনালাইজ করে তার যাতে সেই বেআইনি কাজ কারবারগুলো চলতে পারে, তাদেরকে রক্ষা করা, সেটাও কিন্তু পলিটিক্যাল মেশিনসের একটা কাজ। এবং শেষে বলছে অপরচুনিটি ফর সোশ্যাল মোবিলিটি ফর দ্য ডিপ্রাইভড, যারা বঞ্চিত তাদেরকে তারা যাতে সামাজিকভাবে সচল হতে পারে, যাতে সামাজিকভাবে উঠতে পারে। কিভাবে সেটা করবে? সেটা করতে পারে, ধরো তাদের মধ্যে গরিব যে গরিব কোনো পার্টির কর্মীদের মধ্যে যারা নেতৃত্ব দেওয়ার একটু ক্ষমতা রাখে তাদেরকে তারা বেছে নেবে, বেছে নিয়ে তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেবে যাতে তারা সামাজিকভাবে উঠতে পারে, সচল হতে পারে। এবার টার্নার কি বলছেন? এর পর্যালোচনা করে, পলিটিক্যাল মেশিনস এর পর্যালোচনা করে টার্নার বলছেন যে মার্টানের যে বিশ্লেষণ পলিটিক্যাল মেশিনস এর, তার সম্ভাবনা খুব রয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে কাজটা করছে, পলিটিক্যাল মেশিনস কাজগুলো করছে, সেটা যথেষ্ট বাস্তব ভিত্তিক, এটাই হচ্ছে বলতে চাইছেন। কিন্তু ওনার যে ফাংশনালিজম, সেটা বলছেন his functionalism is correlation dressed in functional terms. অর্থাৎ তার ফাংশনালিজম অনেকটা কোরিলেশনের মতন, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক, কিন্তু ঠিক ক্রিয়াবাদী বিশ্লেষণ নয়। এটাই হচ্ছে টার্নারের অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে প্রবলেম অফ টটোলজি, একই কথা বারবার বলা। আমি যেমন আমরা অনেক সময় ক্লাস নেওয়ার সময় আমরা বোঝানোর জন্য বলি, একই কথা আমরা আগে বললাম আবার আমরা পরেও বললাম। আমি শুরু লেকচারের শুরুতে আমি বলেছিলাম যে মার্টন এই যে খুব দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করেছিল। এই পলিটিক্যাল মেশিনস
আলোচনা করতে গিয়ে আবার আমি বললাম যে মার্টন জানো তো দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। তখন আমি তাহলে এটাই হচ্ছে টটোলজি, একই কথা বারবার বলা। এবার আমরা মার্টনের আরেকটা নতুন থিওরি আলোচনা করব, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যানোমি। আমরা ফার্স্ট সেমিস্টারে আমরা ডুরকহেইমের অ্যানোমি থিওরি আলোচনা করেছি। এখানে কিন্তু আমরা মার্টনের থিওরি আলোচনা করব। মার্টনের এই যে লেখাটি সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যানোমি, এটা তার সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার বলে বইতেই পাওয়া যায়। মার্টন কি বলছেন অ্যানোমি সম্পর্কে? Anomy is conceived of as a breakdown of the cultural structure occurring particularly when there is an acute disjunction between the cultural norms and goals and the social capacities of the group to act in accord with them. মার্টনের মতে অ্যানোমি হচ্ছে সাংস্কৃতিক বা সামাজিক যে গঠন সেটার যখন ভেঙে পড়ছে তখনই অ্যানোমি তৈরি হচ্ছে। যখন বিশেষ করে কালচারাল নর্মস অর্থাৎ সাংস্কৃতিক যে নিয়ম আর লক্ষ্য তার মধ্যে যখন একটা তফাৎ চলে আসছে এবং গোষ্ঠী যখন সেই ক্ষমতা থাকছে না, সেই সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতায় থাকছে না। এখানে মার্টনের মোড অফ অ্যাডাপ্টেশন, এটা উনি টেবিল করে, এটা টার্নার থেকে আমি নিয়েছি। তো এখানে দেখো এটা না, এটা অ্যাব্রাহামের বইতে আছে, আবার মার্টনের বই লেখাতেও আছে। আগে আমরা দেখে নিই যে কিটা কি। এই যে প্লাস দুটো ফ্রি আছে আর মাইনাস। প্লাস হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মাইনাস হচ্ছে রিজেকশন। আবার প্লাস মাইনাস অ্যাকসেপ্টেন্স অর্থাৎ মেনে নিচ্ছি, রিজেকশন বর্জন করছি, প্লাস মাইনাস বর্তমান যে মূল্যবোধ সেটাকে আমি বর্জন করছি এবং নতুন মূল্যবোধ আনার চেষ্টা করছি। এবার আমরা দেখছি যে ৫ ধরনের অ্যানোমির কথা উনি বলছেন, অ্যাডাপ্টেশনের কথা বলছেন। কনফর্মিটি, কালচারাল গোলস, পজিটিভ অর্থাৎ অ্যাকসেপ্টেন্স, ইনস্টিটিউশনাল মিনস সেটাও কিন্তু মেনে নিচ্ছে। যেমন ধরো কালচারাল গোলস, তোমাদের কালচারাল গোলসটা কি? একজন ছাত্রছাত্রীর বা ছাত্রীর কালচারাল গোল হলো পরীক্ষা পাস করা, তাই তো? পরীক্ষা পাস করতে গেলে কিছু ইনস্টিটিউশনাল মিনস সেগুলোকে কিন্তু মেনে নিতে হয়, প্রাতিষ্ঠানিক। যেমন ধরো কারো কাছ থেকে সাহায্য নেব না, পরীক্ষা দিতে গেলে নিজের বিদ্যা এবং বুদ্ধির উপর ভিত্তি করে কাজটা করব, পরীক্ষা দেব, বাইরের কারো কাছ থেকে সাহায্য নেব না, তাই তো? এই যে ফোর্থ সেমেস্টারে যে পরীক্ষাটা হয়ে গেল, তাদের টপ শিটে তাদের একটা ডিক্লারেশন দিতে হয়েছিল যে আমি বাইরের কারো কাছ থেকে সাহায্য নেব না। তাহলে ইনস্টিটিউশনাল মিনস সৎভাবে পরীক্ষা দেওয়া।
তাহলে কালচারাল গোলস পরীক্ষা পাস করা, ইনস্টিটিউশনাল মিনস সৎভাবে পরীক্ষা দেওয়া। ইনোভেশন, কালচারাল গোলসটা মেনে নিচ্ছি, জয়েন্ট এন্ট্রান্সে এমবিবিএস পরীক্ষায় আমাকে সফল হতেই হবে। একজন ডাক্তারি ছাত্র এমবিবিএস পরীক্ষা দিচ্ছে, তাকে সফল হতেই হবে। কিন্তু তার নিজের মধ্যে মানে তার সেই মেধাটা কিছু অভাব আছে, বা সে তার পড়াশোনা ঠিক মতন সে করেনি। সে কি করলো? ইনস্টিটিউশনাল মিনস সৎভাবে পরীক্ষা দেওয়া, সেটা সে বর্জন করলো। সে অসৎ উপায় অবলম্বন করলো। এরকম হয়েছে, আমি খবরে একটা পড়েছিলাম যে এমবিবিএস পরীক্ষায় ব্লুটুথ দিয়ে টোকাটুকি হচ্ছে। ব্লুটুথ দিয়ে, অর্থাৎ বাইরে থেকে, পরীক্ষার হলে বাইরে থেকে ব্লুটুথের মাধ্যমে পরীক্ষার উত্তরগুলো জেনে নিচ্ছে। তাহলে সৎ ইনস্টিটিউশনাল মিনসটা ছিল সৎভাবে পরীক্ষা দেওয়া, সেটা কিন্তু সে মানলো না। ইনোভেশন করলো, ব্লুটুথের মাধ্যমে পরীক্ষা কারচুপি করলো। রিচুয়ালিজম, এখানে কালচারাল গোলস বর্জন করছে। ধরো একজন করণিক, একজন সাধারণত কি কালচারাল গোলস থাকে, যেমন চাকরি করছি, চাকরি কেরানি হয়ে ঢুকবো, যে কেরানির চাকরি পাই, কেরানি হয়ে ঢুকবো, আস্তে আস্তে পরীক্ষা দিয়ে অফিসার হব। কিন্তু এখানে একজন কেরানি সে কালচারাল গোলসটাই বর্জন করলো। চাকরি পেয়েছে, ব্যাস, এবার চাকরিটাই করি। ইনস্টিটিউশনাল মিনস সেটা কিন্তু ও বজায় রাখলো, সেটা কিন্তু মেনে নিল, যে সৎভাবে কাজ করব, কোনো ঘুষ নেব না। আর হচ্ছে রিট্রিটিজম, কালচারাল গোলস এবং ইনস্টিটিউশনাল মিনস দুটোকেই বর্জন করছে। অর্থাৎ কালচারাল গোলস, ভালো থাকবো, খাবো, সেটাকেও যেমন বর্জন করছে, ইনস্টিটিউশনাল মিনস অর্থাৎ ভালো থাকা খাওয়ার উপায় যেটা, সেটাও কিন্তু বর্জন করছে। যারা ধরো মানসিকভাবে অবসাদগ্রস্ত, তারা কালচারাল গোলসটাকেও বর্জন করছে, ইনস্টিটিউশনালাইজ মিনসটাও বর্জন করছে। অন্যদিকে রিচুয়ালিজমের আমরা দেখছি যে কালচারাল গোলস বর্জন করছে, কিন্তু ইনস্টিটিউশনালাইজ মিনসটা সে রাখছে, নিয়মিত তার কাজ টাজ করছে। রেবেলিয়নের ক্ষেত্রে কিন্তু এই প্লাস মাইনাস, অর্থাৎ রিজেকশন অফ প্রিভেলিং ভ্যালুস অ্যান্ড সাবস্টিটিউশন অফ নিউ ভ্যালুস, যারা বিদ্রোহ করে, বিদ্রোহী যারা, তাদের কি হয়, তারা কালচারাল গোলসটা তারা অ্যাকসেপ্ট করছে।
অ্যাকসেপ্ট রিজেক্ট করছে, কিন্তু আবার নতুন মূল্যবোধ তারা আনার চেষ্টা করছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কথাই বলল। সেখানে সে সময় কি ছিল? ব্রিটিশ আমলে সাহেবদের তোয়াজ করলে রায় বাহাদুর বা চাকরি তো হতোই, আবার আরো ভালো তোয়াজ করলে রায় বাহাদুর তাদের হয়ে তাদের খয়ের খাওয়া হলে রায় বাহাদুর, রায় সাহেব, রায় বাহাদুর এসব খেতাবও পাওয়া যেত। কিন্তু কিছু মানুষ ছিল যারা এসবের খেতাবের তোয়াক্কা করতো না। ওই মূল্যবোধটা তারা বর্জন করেছিল। বরং তারা একটা নতুন মূল্যবোধের কথা বলেছিল, যে আমি স্বাধীনভাবে থাকবো, ব্রিটিশদের বশ্যতা আমি স্বীকার করব না, স্বাধীনভাবে থাকবো, ভারতের স্বাধীনতার জন্যে, মানুষের স্বাধীনতার জন্য লড়াই করব। সেক্ষেত্রে ইনস্টিটিউশনালাইজ মিন্সও কিন্তু তারা বর্জন করে নতুন মিন্স আনার চেষ্টা করেছিল। সবচেয়ে বড় প্রমাণ হলো নানাভাবে তারা চেষ্টা করেছে। গান্ধীজি যেমন, তিনি বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, একাধিক আন্দোলন করেছিলেন। আবার ধরো সুভাষচন্দ্র বসু একাধিক আন্দোলন করেছিলেন গান্ধীজি, এবং সে স্বাধীনতার জন্যই তিনি লড়াই করেছিলেন। ইনস্টিটিউশনালিজম মিন্সও তিনি বর্জন করেছিলেন। তিনি কাউকে, বড়লাটকেও তিনি তোয়াজ করেননি, বা ব্রিটিশদের কারোকে। তিনি স্বাধীনভাবে তার তার নিজের, তিনি চেয়েছিলেন নতুন ধরনের আন্দোলন করতে, যে অহিংস আন্দোলন। আবার অন্যদিকে নেতাজি সুভাষ বসু তিনিও কিন্তু বিদ্রোহী ছিলেন। তিনিও চেয়েছিলেন দেশকে স্বাধীন করতে। তিনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন। তখনকার দিনে আইসিএস পরীক্ষা দিয়ে সিভিলিয়ান হওয়াটা, সেটা ছিল একটা বড় কালচারাল গোল। কিন্তু তিনি সেই কালচারাল গোলটা কিন্তু তিনি মানেননি। তিনি বরং চেয়েছিলেন স্বাধীন ভারত, ভারতের, তিনি বরং চেয়েছিলেন ভারতের স্বাধীনতা, তিনিও চেয়েছিলেন। এবং তিনি ইনস্টিটিউশনালাইজ মিন্স ব্যবহার করেছিলেন, সেটাও কিন্তু তিনি নতুন ইনস্টিটিউশনালাইজ মিন্স ব্যবহার করেছিলেন। বর্তমান যে ইনস্টিটিউশনালাইজ মিন্স, যে পরীক্ষা দিয়ে আইসিএস হব, সেটা না করে তিনি সশস্ত্র সংগ্রাম করার জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তাহলে তো এগুলো তোমরা আরো ভালো করে পড়ে নিও, যে এখানে বোথ কালচারাল গোলস অ্যান্ড ইনস্টিটিউশনাল মিন্স কনফর্মিটিতে আমরা, তাহলে আমরা সামারি করে আমরা দেখি যে কালচারাল গোলস এবং ইনস্টিটিউশনাল মিন্স দুটোই কিন্তু ব্যক্তি মেনে নিচ্ছেন। ইনোভেশনের ক্ষেত্রে কালচারাল গোলসটা মানছেন, কিন্তু ইনস্টিটিউশনালাইজ মিন্সটা কিন্তু মানছেন না। রিচুয়ালিজম, ব্যক্তি কালচারাল গোলস কে বর্জন করছেন, কিন্তু ইনস্টিটিউশনালাইজ মিন্স সেটা কিন্তু মেনে নিচ্ছে। নতুন ইনস্টিটিউশনাল মিন্স কিন্তু সে মেনে নিচ্ছে। রিট্রিটিজম, দুটোই কিন্তু মেনে বর্জন করছে। আর রেবেলিয়ন, বর্তমান মূল্যবোধকে বর্জন করে নতুন মূল্যবোধ আনার চেষ্টা করছে। এবার আমরা দেখি যে অ্যানমি কত রকমের হয়।
মার্টন দু ধরনের অ্যানোমির কথা বলেছেন। এক হচ্ছে সিম্পল অ্যানোমি, এক হচ্ছে অ্যাকিউট অ্যানোমি। সিম্পল অ্যানোমি কি মূল্যবোধ আছে তার সম্পর্কে সবাই সন্দিহান। Where there is no correct conception of values in society. Acute enemy, when there is a breakdown of the value system. মূল্যবোধ মূল্যবোধের ব্যাপারটাই ভেঙে যাচ্ছে। তাহলে অ্যানোমি সম্পর্কে মার্টন কি বলছেন? যে social structures exert definite pressure upon individuals to engage in non-conforming rather than conforming conduct. সামাজিক যে সামাজিক গঠনগুলি তারা ব্যক্তির ওপর চাপ দেয় যে নন কনফর্মিং অর্থাৎ সমাজের যে সামাজিকভাবে স্বীকৃত আচরণ না মেনে অন্য আচরণ করা, নন কনফর্মিং কন্ডাক্ট করা। অ্যানোমি হচ্ছে কি ব্রেকডাউন অফ কালচারাল স্ট্রাকচার, অর্থাৎ সামাজিক যে গঠন বা সাংস্কৃতিক গঠন সেটা ভেঙে যাওয়া। যেখানে আমি একটা এম্পিরিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছি কেরালা থেকে। জেল ব্রেক, এটা আমার এম্পিরিক্যাল এভিডেন্স দিচ্ছি। জেল ব্রেক কেরালাতে দুজন মহিলা তারা জেল থেকে পালিয়েছিল। তারা কি করেছিল? আচ্ছা, সাব জেল তিরুবনন্তপুরমের জেল তারা দেয়াল দেয়াল টপকে তারা পালিয়েছিল। তাদের যখন আবার গ্রেপ্তার করলো তখন তারা পুলিশকে বলল যে তারা এই কাণ্ডটা করেছে যাতে তারা তাদের বাচ্চাদের খাওয়াতে পারে। এই জেল ব্রেকটা কেরালার সমাজে খুব সমালোচিত হয়েছিল। কিন্তু ওই দুই মহিলা সন্ধ্যা এবং শিল্পা তারা চেষ্টা করেছিল এবং পালানোর চেষ্টা করেছিল এবং তারা খাদ্য এবং অর্থ তারা বাঁচার জন্য চুরি করেছিল। তো দুদিনের মধ্যে তাদেরকে আবার গ্রেপ্তার করা হয়। এই যে একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে তারা পালাচ্ছে। তো কেন এরা জেল ভাঙল, জেল থেকে পালালো? তারা তাদের বাচ্চাদের জন্য চিন্তা করছিল। 4 মাস তারা জেলে 4 মাস জেলে থেকেছে। বিনা বিচারে তারা 4 মাস থেকেছে আন্ডার ট্রায়াল হিসেবে। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার জন্য তাদের মোটে 3 মাস জেল হওয়ার কথা। কিন্তু তারা জানতো না এবং কর্তৃপক্ষ তাদেরকে কখনো বলেনি। তারা যখন দেখছে তাদেরকে ছাড়া হচ্ছে না তখন তারা চেষ্টা করলো, তারা জেল থেকে পালানোর চেষ্টা করলো। ব্যুরোক্রেটিক ব্লেম এবার আমলাদের মধ্যে দোষারোপ শুরু হলো। লিগ্যাল এড অথরিটি বলল এটা পুলিশের দায়িত্ব, যে লিগ্যাল এড অথরিটির যে কাছে এরা যে খুবই দরিদ্র সেটা জানানো, সেটা লিগ্যাল এড অথরিটি বলে এটা পুলিশের দায়িত্ব। কিন্তু পুলিশ, কোর্ট বা লিগ্যাল সার্ভিস
সন্ধ্যা বা শিল্পা যারা অভিযুক্ত তাদেরকে কখনোই লিগ্যাল এডের কথা বলেনি যে তারা লিগ্যাল এড পেতে পারে। এই যে অধিকারটা আছে সেই অধিকার সম্পর্কে কিন্তু তাদের ওকে বলেনি। সন্ধ্যা বলে যে একজন উকিল, সে বলেছে যে accused judicial and police systems of being insensitive towards poor migrants, Dalits and tribal people. গরিবদের প্রতি তারা সম্পূর্ণ উদাসীন, এটাই অভিযোগ করেছিল তাদের উকিল। তো এই থেকে আমরা কি বুঝি? এই থেকে আমরা বুঝি মার্টানের যে থিওরি সেটা সত্যটা কিন্তু এই এই যে বাস্তব যে ঘটনাটা থেকে বোঝা যায়। এই যে দেখো, আমরা থিওরিটিক্যাল পস্টুলেটটা আমরা দিচ্ছি, social structures exert definite pressure upon individuals to engage in non-conforming rather than conforming conduct. যে সামাজিক কাঠামো বাধ্য করে মানুষকে নিয়ম ভাঙতে। অ্যানোমি হচ্ছে ব্রেকডাউন অফ কালচারাল নর্মস। তো এই দুইজন মহিলা তারা কেন অপরাধ করেছিল? যে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আবার কেন অপরাধ করলো? কারণ তাদের যে যতদিন তাদের জেলে থাকার কথা তার থেকে তারা বেশি জেলে রাখা হয়েছে এবং তাদেরকে কিছুই জানানো হচ্ছে না, তাদের বাচ্চাদের সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না, তাদের কখনোই যে বিনা বিনা পয়সায় যে তারা আইনি সাহায্য পেতে পারে সেটাও তাদের জানানো হয়নি। এর ফলে যে সামাজিক এবং যে লিগ্যাল স্ট্রাকচার যেটা মহিলাদের বাধ্য করলো এই অপরাধ করতে, আবার একটা অপরাধ তারা, একবার তাদের অপরাধ হয়েছে দারিদ্র্যের জন্য, আবার তারা অপরাধ যেটা করলো সেটা কিন্তু সম্পূর্ণ আইনি ব্যবস্থার ত্রুটির জন্য। তো এই থেকে আমরা দেখছি যে বিহেভিয়ার অফ দ্য প্রিজনার্স and the whole legal system proves the truth of Martin's theory. মার্টন এবং ডুরখেইমের থিওরির অ্যানোমিক থিওরির মধ্যে একটা আমরা তুলনা করতে পারি। ডুরখেইম বলছেন অ্যানোমি ইজ এ প্যাথোলজিক্যাল স্টেট, এটা একটা রুগ্ন অবস্থা। তার উদাহরণ কয়েকটা দিচ্ছেন, অ্যানোমিক ডিভিশন অফ লেবার, অ্যানোমিক সুইসাইড, ডিভিশন অফ লেবার শ্রম বিভাজন সেটাও অ্যানোমিক, আত্মহত্যা অ্যানোমিক আত্মহত্যা। অ্যানোমিটা কি আসলে? ডুরখেইমের মতে হচ্ছে নর্মলেসনেস, কোনো নিয়ম কানুন বলে কিছু নেই। আর মার্টন বলছেন সামাজিক গঠনগুলো তারা মানুষকে চাপ সৃষ্টি করে, যে আইন ভাঙার জন্য চাপ সৃষ্টি করে, আইন মানার জন্য নয়। এবং অ্যানোমি হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক যে গঠন সেটা ভেঙে পড়া, এটাই হচ্ছে অ্যানোমির একটা, অ্যানোমির হচ্ছে ভেঙে পড়া, এটাই হচ্ছে অ্যানোমি। অ্যানোমি একটা মিডল রেঞ্জ থিওরি। মিডল রেঞ্জ থিওরিতে কি, যে আমরা দেখছি যে লিমিটেড সেটস অফ অ্যাজাম্পশনস ফ্রম হুইচ স্পেসিফিক হাইপোথেসিস আর ডিরাইভড, সীমিত কতগুলো ধারণা যার থেকে কতগুলো হাইপোথেসিস প্রকল্প আমরা পাই। মার্টনের অ্যানোমি থিওরি একটাই থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে, একটাই তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে অ্যানোমি। মিডল রেঞ্জ থিওরি বলছে যথেষ্ট বিমূর্ত, এম্পিরিক্যাল জেনারেলাইজেশনের, শুধুমাত্র এম্পিরিক্যাল জেনারেলাইজেশনের যাতে যথেষ্ট বিমূর্ত। মার্টন এখানে কতগুলো অ্যাবস্ট্রাক্ট ক্যাটেগরি আমরা দেখলাম, যে যে বিভিন্ন যে মোড অফ অ্যাডাপ্টেশনের কথা উনি বলেছেন, সেগুলো কিন্তু কতগুলো বিমূর্ত ধারণা।
মিডল রেঞ্জ থিওরি বলছে ডাইরেক্টলি ইন লাইন উইথ ক্লাসিক্যাল থিওরিটিক্যাল ফর্মুলেশনস লাইক ডুইখেইম অর ওয়েবার। মিডল রেঞ্জ থিওরি ডুইখেইম বা ওয়েবারের যে তাত্ত্বিক চিন্তাধারা মতন আদি সমাজতাত্ত্বিকদের চিন্তাধারার সঙ্গে মিলে যাচ্ছে, মানে তারই উত্তরসূরি। মার্টানের থিওরি, অ্যানোমিক থিওরি, সেটাও কিন্তু ডুইখেইমের কাজ থেকে বেরিয়েছে এবং ডুইখেইমের কাজকে প্রসারিত করেছে। তাহলে আমরা এবার মার্টানের তাত্ত্বিক যে অবদান সেটা নিয়ে একটু আলোচনা করি। মার্টানের ফাংশনালিজম, সেটা জোনাথন টার্নার বলছেন এটাকে এম্পিরিক্যাল ফাংশনালিজম। মার্টানের মূল তাত্ত্বিক অবদান হলো মধ্যম পর্যায়ের তত্ত্ব, মিডল রেঞ্জ থিওরাইজিং। মার্টান ফাংশনালিজমকেও সংস্কার করার চেষ্টা করেছেন। তিনি একটা প্যারাডাইম অফ ফাংশনাল অ্যানালিসিস তৈরি করেছেন এবং একটা পদ্ধতি, প্রোটোকল অফ ফাংশনাল অ্যানালিসিস, সেটাও উনি তৈরি করেছেন, যেটা আমরা আলোচনা প্রথমে শুরু করেছিলাম। মার্টান তাত্ত্বিকভাবে অনেক এলাকায় অবদান রেখেছেন, যেমন ডেভিয়েন্ট বিহেভিয়ার অর্থাৎ বিচ্যুত আচরণ, রাজনীতি, রেফারেন্স গ্রুপ, বিজ্ঞানের সমাজতত্ত্ব ইত্যাদি। এখানে আমরা মার্টানের কয়েকটা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তো এবার আমরা তার মেজর ওয়ার্কস গুলো আমরা দেখি। তোমরা দেখবে সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, মাস পারসুয়েশন, অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস, অন থিওরিটিক্যাল সোশিয়োলজি, সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল functional analysis, the sociology of science, social ambivalence and other essence. এডিটেড অনেকগুলো কাজ আছে, যেমন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ সোশ্যাল রিসার্চ, সোশিয়োলজিক্যাল ট্র্যাডিশনস ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই হচ্ছে তোমাদের রেফারেন্স গুলো, অনেকগুলো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর জোনাথন টার্নারের স্ট্রাকচার অফ সোশিয়োলজিক্যাল থিওরি, আর তার সঙ্গে তোমরা মার্টানের সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, এটা দেখতে পারো। আজ তাহলে এখানেই আমরা শেষ করলাম।